নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, আজকে আমরা বলতে চলেছি 95 নম্বর স্পেশাল এপিসোড। 94 নম্বর এপিসোড যদি আপনাদের নাই দেখা থাকে, তবে আমাদের চ্যানেলে গিয়ে 94 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। তো বন্ধুরা, আজকে আমাদের যে ঘটনাটি পাঠিয়েছে তার নাম হলো বাংলাদেশের চাঁদপুর থেকে আজাদ। তো আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। আজাদ বলছে, তখন সময়টা ছিল লকডাউনের সময়। করোনা ভাইরাস সবে ঢুকে, ঠিক সেই সময় স্কুল কলেজ যখন বন্ধ ছিল, তখন বাড়িতে একেবারেই সময়টা কাটতো না। আর রাতের দিকে, রাত বলা ভুল হবে, ওই সন্ধ্যে 7টা থেকে 7:30টার দিকে রোজ আমাদের গ্রামে কারেন্ট চলে যেত। আর কারেন্ট চলে গেলেই আমি আর আমার পাশের বাড়ির বন্ধু নিহাদ বেরিয়ে পড়তাম খেলতে। তো খেলাধুলা শেষ হতে হতে একদিন আমাদের মাথায় আসে যে রাত জেগে মাছ ধরবো। মাঝরাতে প্রায় 11:30-12টার দিকে গিয়ে মাছ ধরবো আমাদের বাড়ির পুকুরে। তো এরকম ভাবে প্রায় রোজ গিয়ে আমরা মাছ ধরতাম। রাতের বেলা মাছ ধরে ধরে আমাদের বাড়ির পুকুরের ভালোই সময় কাটতো, মজাও লাগতো। ধরে অনেক রাত করে বাড়িতে ফিরতাম। এইবার অনেক দিন হয়ে গেল আমাদের পুকুরে বড় বড় মাছ উঠছে না, ছোট ছোট মাছ উঠছিল। আমাদের ভালো লাগছিল না এই ছোট ছোট একঘেয়ে মাছ ধরতে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই পুকুরটা থেকে আরেকটু দূরে একটা অনেক বড় খাল আছে। খাল বলা ভুল হবে, পুকুরই আছে। আর ওই পুকুরটা গিয়ে মিশেছে একটা নদীর সাথে। তো আমরা সিদ্ধান্ত নিলাম সেই পুকুরটায় গিয়ে মাছ ধরবো, ওখানে যদি বড় বড় মাছ পাই। তারপরে আমরা গিয়ে সেই পুকুরে মাছ ধরলাম। মাছ ধরার পর প্রথম দিন আমাদের গাটা কেমন ছমছম করছিল, ভারী ভারী লাগছিল। পরদিন আমাদের গ্রামের লোকেরা বলল, এইবার এই সেদিনকে মাছ ধরার পর আমাদের গ্রামের লোকে খবর পায় যে আমি আর আমার বন্ধু নিহাদ গিয়ে ওই পুকুরে মাছ ধরেছিলাম। তো তারা আমাদের জানায় যে ওই পুকুরে গিয়ে পরের দিন থেকে মাছ না ধরতে, কারণ ওই পুকুরের পাশে যে একটা বড় গাছ আছে সেখানে নাকি পিশাচ আছে। ওই গাছটা নাকি 100 বছর পুরনো গাছ। তারপরে আমরা ওই সব ব্যাপারে অত গুরুত্ব না দিয়ে পরের দিন রাতে আবার মাছ ধরতে যাই। মাছ ধরতে গিয়ে যেখানে আমরা বসি সেখানে আজকে মাছ পাই না। তাই আমরা সিদ্ধান্ত নিই ওই গাছের পাশে বসবো। ওই গাছের পাশে যেতেই আমরা পুকুরের জলে তাকালেই দেখতে পাই একটা বড় শোল মাছ। আর তা আমার হাতে একটা বর্শা ছিল, সেই বর্শা দিয়ে সেই শোল মাছটাকে ছুঁড়ে মারতেই সেই শোল মাছটা আঘাত লাগে। তারপরে নিহাত টর্চ জ্বালিয়ে দেখে যে শোল মাছটা আমার বর্ষার আঘাতে মরে গেছে, মরে গিয়ে বর্ষায় আটকে রয়েছে। তারপরে যখনই আমি একটু এগিয়ে গিয়ে বর্ষাটা তুলতে যাবো, তখনই টর্চটা নিভে যায়। টর্চটা নিভে যেতেই আমরা টর্চটা ঠিক করার জন্য টর্চের ব্যাটারির জায়গাটা খুলতে থাকি, খুলে ঘষতে থাকি, ঘষে আবার লাগালেই টর্চটা জ্বলে ওঠে। টর্চটা জ্বলে ওঠার পর দেখতে পাই যে বর্ষার মধ্যে আর শোল মাছটা লেগে নেই, শোল মাছটা চলে গেছে। এটা দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই। ভয় পেয়ে সেখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমি নাকি অদ্ভুত রকম ভাবে আচরণ শুরু করি। আমি নাকি আমার মা বাবাকে গালিগালাজ দিয়ে কথাবার্তা বলি, আর রান্নাঘরে গিয়ে একটা বড় কাঁচা মাছ তুলে খেতে থাকি। এই দেখে আমার বাবা রীতিমতো ভয় পেয়ে যায়। রীতিমতো ভয় পেয়ে গিয়ে পরদিন আমাকে নিয়ে এক হুজুরের কাছে যায়। সেই হুজুরের কাছে নিয়ে গেলেই আমি সেই হুজুরকে দৌড়ে গিয়ে তার গলা টিপে ধরি। গলা টিপে ধরে তাকে প্রায় মেরে ফেলারই চেষ্টা করি।
আমাকে বাবা পেছন থেকে ধরে বেঁধে নিয়ে এসে বসায়। তারপরে সেই হুজুর আমার বাবাকে জানায় যে আমাকে নাকি এক খুব দুষ্টু জিনে কবল করেছে। জিন বলাও ভুল হবে, এক পিশাচ, ভয়ানক পিশাচ। তো এই হুজুরের পক্ষে সম্ভব নয় আমাকে ছাড়ানো। সেই হুজুর বলেন, আমার একজন মাস্টার আছে, সেই মাস্টারের কাছে আপনার ছেলেকে নিয়ে যান, সেই আপনার ছেলেকে একমাত্র ঠিক করে দিতে পারবে। তখন আমার বাবা সেই হুজুরের মাস্টারের কাছে নিয়ে যায় আমাকে। সেই মাস্টারের বাড়ি ছিল বরিশাল শহরে। মাস্টারের বড় মসজিদের বাইরে যখন আমি দাঁড়িয়েছিলাম, আমার ঢুকতে কিছুতেই ইচ্ছা করছিল না, আমি বিরক্তি প্রকাশ করছিলাম। আমার বাবা আমাকে ধরে বেঁধে সেই মাস্টারের মসজিদে আমাকে ঢোকায়। তারপরে সেই মসজিদে একটা বড় সার্কেল করে সেখানে আমাকে বসিয়ে দেয়। বাবা দূর থেকে দেখতে থাকে আমার সাথে কি করছেন সেই হুজুর। সেই হুজুর অনেক কিছু মন্ত্র বলে একটা পানি আমার দিকে ছুঁড়ে দেয়। ছুঁড়ে দিলেই আমি বিকট চিৎকার করে উঠি, এরকম করিস না আমার সাথে, তোদের সব কটাকে আমি শেষ করে দেবো। সেই হুজুর তারপরে আবার কি একটা ধুলোর মতো আমার দিকে ফু দিয়ে এগিয়ে দিলে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। তারপরে সেই হুজুর জানায় যে আমার বাবাকে জানায় যে আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু পুরোপুরি সুস্থ হইনি। আমাকে ঠিক করে তুলতে গেলে ওই যে গাছ আছে, সেই গাছের তলায় একটা পাঁঠাকে গিয়ে বেঁধে দিয়ে আসতে হবে, তবেই আমি ঠিক হব। তবে অনেক কিছু আওয়াজ হতে পারে, তাই পেছনে তাকানো যাবে না। সেই কথা অনুযায়ী আমার বাবা পরদিন রাতে একটা পাঁঠাকে সঙ্গে করে নিয়ে সেই পুকুরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল গাছের দিকে। হঠাৎ একটা কালো বিড়াল রাস্তা কাটে। আমার বাবা সেই দিকে কোনো গুরুত্ব না দিয়ে সেই পাঁঠাটাকে নিয়ে গাছের দিকে এগোতে থাকে। গাছে গিয়ে আমার বাবা সেই পাঁঠাটাকে বেঁধে দেয়। বেঁধে দিয়ে আবার যখন বাড়ি আসতে থাকে, সেই পুকুরের রাস্তা ধরে পাঁঠাটা কাঁদতে থাকে। বাবা সেই আওয়াজটা পায়, পাঁঠাটা ডাকছে। তারপরে আবার একটা কালো বিড়াল রাস্তা কাটে। যেই রাস্তা কাটে তখনই সেই পাঁঠার কান্নাটা কমে যায়। তারপরে বাবা কৌতূহলবশত একবার পেছনে তাকিয়ে দেখে পাঁঠাটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার গলা নেই, তার শরীর থেকে তার মাথাটা আলাদা হয়ে গেছে, সেই জায়গাতেই আর নেই। তারপরে সেই জায়গা থেকে আমার বাবা দ্রুত দৌড়ে এসে বাড়ির উঠোনে এসে অজ্ঞান হয়ে পড়ে। আমার বাবাকে যেহেতু মৌলভী সাহেব এক তাবিজ দিয়ে দিয়েছিল, তাই বাবা পরদিন সকালেই একটু ওষুধ টষুধ খেয়ে সুস্থ হয়ে যায়, আর আমিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠি। আমার সাথে মাছ ধরতে গেছিল নিহাদ, ওরও অনেকদিন জ্বর ছিল। ওই পাঁঠাটা বেঁধে আসার পরদিন থেকে নিহাদেরও জ্বর ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 95 নম্বর স্পেশাল এপিসোড। তো বন্ধুরা, ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই যদি আপনাদের জীবনের ভৌতিক ঘটনাগুলিকে আমাদের সাথে শেয়ার করতে চান, তো ডেসক্রিপশনে আমাদের ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং আমাদের সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে।